সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের বাংলা বিভাগ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ মোহাম্মদ মাহফুজুল বাড়ি, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ। তোমাদের সাথে রয়েছে আজ সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নতুন একটি জায়গা থেকে আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমরা ইতিমধ্যে জেনেছ, যারা কলেজে এসেছিলে তাদের বেশ কয়েকজনকে এই জায়গাটিতে নিয়েও এসেছিলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন উন্নয়ন বান্ধব মানুষ, শিক্ষা বান্ধব মানুষ। তার সরকারের চিন্তা কিভাবে শিক্ষাকে আরও যুগোপযোগী করা যায়, সাধারণ শিক্ষার্থীদের কাছে আরও চমৎকার করে পাঠদান কার্যক্রমকে পৌঁছে দেওয়া যায়, সেই চিন্তা থেকেই এবং বর্তমান করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইন পাঠদানের যে পদ্ধতিতে রয়েছি, সে অনলাইন ক্লাসগুলো যাতে অত্যন্ত সুন্দর সুচারুভাবে শিক্ষকবৃন্দ করতে পারেন, সেজন্যে শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী মহোদয় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন এবং তাকে চারদিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। যারা সহযোগিতা করছেন তাদের মধ্যে এই কলেজের প্রাক্তন শিক্ষার্থীরাও রয়েছেন। তাদের মধ্যে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট, শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজেক্ট। এই প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর বা বাংলায় যদি বলি প্রকল্প পরিচালক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব এ.কে. মুখলেসুর রহমানকে, যিনি এই কলেজের ছাত্র, মুক্তাগাছার মানুষ, এবং তিনি তার যে ঋণ, তিনি যে কলেজে পড়েছেন সেই কলেজটিকে অনেক সুন্দর করতে চান। এই কলেজটিকে সেই প্রকল্পের আওতাধীন করেছেন এবং অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। তোমরা যে সুদৃশ্য একটি স্টুডিও দেখতে পাচ্ছ, সেটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, সংস্কারের কাজটি হয়েছে। চমৎকার কিছু টাইলস তোমরা দেখতে পাচ্ছ। এই টাইলস মণ্ডিত একটি কক্ষে থেকে আজকে তোমাদের সাথে সরাসরি আমি যুক্ত হয়েছি। সম্মান তৃতীয় বর্ষ বাংলা বিভাগের যারা শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে জানো প্রাচীন ও মধ্যযুগের কবিতা যে কোর্সটি রয়েছে, সেটির 4টি বিষয়ে আমি আলোচনা করেছি। যখন করোনা ছিল না, আমরা সরাসরি ক্লাসে উপস্থিত হয়েছি, সেই সময় তোমাদের সাথে চর্যাপদ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। কিন্তু করোনার মহামারীর কারণে চর্যাপদ আবার অনলাইনে আমি শেষ করেছি। তারপর শ্রীকৃষ্ণ কীর্তন আলোচনা করেছি, বৈষ্ণব পদাবলী আলোচনা করেছি, বাউল পদাবলী আলোচনা করেছি, যে কোর্সটি হলো প্রাচীন ও মধ্যযুগের কবিতা কোর্সের অন্তর্গত। তোমাদের সাথে আরও একটি কোর্স নিয়ে আলোচনা করার কথা রয়েছে আমার, সেটি হলো ফোকলোর তত্ত্ব, বাংলার লোকসাহিত্য। এবং আজকে আমরা সেই ফোকলোর তত্ত্ব এবং বাংলার লোকসাহিত্য নিয়ে এই কথা বলবো। তোমরা যারা সুযোগ পেয়েছো তারা নিঃসন্দেহে ভাগ্যবান এবং ভাগ্যবতী যে এই কক্ষটিতে তোমরা আসতে পেরেছ। অন্য কাজে এসেছিলে কলেজে, কিন্তু আমার মনে হয়েছিল যে কলেজের যে উন্নয়ন কার্যক্রম, এবং অনেক দিন পরে তোমরা এসেছিলে, 40-45 জন শিক্ষার্থীকে একসাথে আমি পেয়েছিলাম, তাদেরকে এই কক্ষটিতে নিয়ে এসেছিলাম এবং অনানুষ্ঠানিকভাবে তোমরা প্রথম শিক্ষার্থী হিসাবে এখানে প্রবেশ করেছ। শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয়কে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম সেই মুহূর্তটিতে, তিনিও অত্যন্ত আপ্লুত ছিলেন। এই করোনার মহামারীর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে যারা কলেজের জন্য কাজ করছেন, তারা কলেজটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যাদের নেতৃত্ব দিচ্ছেন শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী। তিনি এই মাটির সন্তান, এই কলেজের সন্তান, যে কারণে এই কলেজের প্রতি, এই এলাকার মানুষদের প্রতি, তোমাদের প্রতি তার দরদটি আরও অনেক বেশি, যে কারণে দিন রাত তিনি খেটে যাচ্ছেন এবং তার সাথে আমরা চেষ্টা করছি তাল মিলিয়ে চলার এবং তার সাথে এই উন্নয়নমূলক কার্যক্রমগুলোতে সহযোগিতা করার। তারই একটি নমুনা আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে অনলাইন স্টুডিও বা অনলাইন বেসড ক্লাসরুম যেটা বলা হচ্ছে, এখান থেকে ক্লাসগুলো ধারণ করা হবে পরবর্তীতে। তো তোমরা উপলব্ধি করছো যে এখানে শব্দ প্রতিধ্বনিত হচ্ছে। তো আমরা প্রকৌশলীর সাথে কথা বলেছি, শব্দ প্রকৌশলী, তিনি বেশ কিছু প্রযুক্তি আমাদেরকে দেবেন, যেটা এই শব্দগুলো থেকে আমাদেরকে মুক্ত রাখবে, শব্দ থেকে আমাদের মুক্ত করে দেবে। আর শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় আমাকে একটি সুযোগ দিয়েছিলেন ময়মনসিংহ বেতারে
একটি দায়িত্ব পালন করার সময় তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন। আমিও সেখানে বেশ কিছু গোপনীয় কাজ করেছিলাম, বলাই যায় বিচারকের দায়িত্ব পালন করেছিলাম। যারা ময়মনসিংহ বেতারে এখন অনুষ্ঠান উপস্থাপনা করছেন, ঘোষক হিসেবে কাজ করছেন, ঘোষিকা হিসেবে কাজ করছেন, তাদেরকে বাছাইয়ের কাজটিতে আমরা যুক্ত ছিলাম। শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয়ের প্রতি এই সুযোগে কৃতজ্ঞতাটি প্রকাশ করছি। এটির কারণ যে সেখানে আমরা দেখেছি কোনো শব্দই প্রতিধ্বনিত হয় না। এই যে আমাদের যে ওয়ালগুলো রয়েছে, আমরা যে টাইলসগুলো যুক্ত করেছি, সেটাতে এই যে প্রতিধ্বনি হয়, এটা থেকে রোধ করার জন্য কিছু যন্ত্র রয়েছে, জিনিস রয়েছে, সেগুলো হয়তো আমরা এখানে যুক্ত করতে পারবো, যেটা করলে এই এখন যে প্রতিধ্বনিটি হচ্ছে সেটি হবে না। আর যখন স্মার্ট বোর্ডটি আমরা পেয়ে যাব, সেটিও আসছে। একটি স্মার্ট বোর্ডের দাম 5 লাখেরও বেশি টাকা দাম। আমরা এই কলেজের জন্য পাঁচটি স্মার্ট বোর্ড চেয়েছি, যেটিতে ক্লাস ধারণ করা থাকবে এবং তোমরা সরাসরি ক্লাসও সেখানে আমরা নিতে পারবো, তোমরা দেখতে পাবে, তোমরা সামনে বসে ক্লাসগুলো উপভোগ করতে পারবে। তা আজকেই প্রথম মনে হয় এই কক্ষ থেকে আমি ক্লাস দিচ্ছি। এটা অন্যরকম একটি অনুভূতি, যদিও শব্দের প্রতিধ্বনি হচ্ছে। তোমরা ক্লাসটি কতটা বুঝতে পারবে আমি জানি না, তারপরেও পরীক্ষামূলকভাবে একটি ক্লাস ধারণ করতে এসেছি। যে আমাদের অন্য যে কক্ষগুলো রয়েছে, সেই সব কক্ষগুলোতে বাইরের শব্দ এত বেশি আসে যে ক্লাস ধারণ করা কঠিন, কিন্তু এখানে এসে আমি আজকে যেটি দেখতে পাচ্ছি যে ভেতরের শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে। একেবারেই বায়ু নিরোধকভাবে এই কক্ষটিকে করা। বাইরের শব্দ কম আসছে, কিন্তু ভিতরের শব্দটা কিভাবে প্রতিধ্বনি না হয় সেটার ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, তাহলে তোমাদের ক্লাসগুলো আরও বেশি ফলপ্রসূ হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে বিষয়টিতে আজকে যেতে চাচ্ছি সেটা হলো ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য। ফোকলোর শব্দটি ইংরেজি, এটির বাংলা লোকসাহিত্য। ফোকলোর এই শব্দের সাথে আমাদের পরিচয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সাথে আমাদের পরিচয়। আমরা ডক্টর দীনেশচন্দ্র সেনের নাম শুনেছি, আমরা জসিমউদ্দিনের নাম শুনেছি। তোমরা নকশিকাঁথার মাঠ কাব্যটি পড়েছ, সে সময় জেনেছ যে জসিমউদ্দিন লোকসাহিত্য সংগ্রহ করার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যখন ঘুরে বেড়াচ্ছিলেন, সেই সময় ঘুরতে ঘুরতে তিনি গফরগাঁয়ে এসেছিলেন, এই ময়মনসিংহের একটি উপজেলা, এবং সেই গফরগাঁয়ে এসে লোকসাহিত্যের যে অনন্য উপাদান তিনি পেয়েছিলেন, সেই উপাদানকে তিনি পটভূমি করে সাজু এবং রূপায়ের কাহিনী নির্ভর নকশিকাঁথার মাঠ লিখেছেন। বাংলা ভাষায় শুধু নয়, পৃথিবীর বিভিন্ন ভাষায় বাংলা ভাষায় রচিত এই গ্রন্থটি অনুদিত হয়েছে এবং এটি পৃথিবীর বিভিন্ন ভাষাভাষী মানুষদের সাহিত্য পিপাসা নিবৃত্ত করে চলেছে। তো সেই লোকসাহিত্যের সংগ্রাহক ছিলেন জসিমউদ্দিন। জসিমউদ্দিনকে যিনি তত্ত্বাবধান করেছিলেন তিনি ছিলেন ডক্টর দীনেশচন্দ্র সেন। তোমরা জেনে থাকবে আমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত রয়েছে এই ফোকলোর তত্ত্বে বাংলা লোকসাহিত্য, লোকসাহিত্যের সংজ্ঞা, লোকসাহিত্যের প্রকারভেদ, লোকসাহিত্য কেন সংগ্রহ করতে হবে, প্রয়োজনীয়তা, এগুলো কেন সংরক্ষণ করা উচিত সেটার প্রয়োজনীয়তা, এসব বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হবে। লোকসংস্কৃতি, লোকসংস্কৃতির বিভিন্ন রূপ, স্বরূপ বিশ্লেষণ, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। আলোচনা করা হবে তোমাদের বাংলা লোকসাহিত্যের পাঠ্য কিছু বিষয়। এই যে শ্রেণীকরণ রয়েছে বিভিন্ন ধরনের লোকসাহিত্য, সেই লোকসাহিত্যের মধ্য থেকে বাছাই করা কিছু বিষয়, যেমন তোমাদের ময়মনসিংহ গীতিকা, যেটি এই অঞ্চলের মানুষদের মধ্যে রচিত, মুখে মুখে রচিত সাহিত্যই তো লোকসাহিত্য, আমরা সেটাতে আসছি। এই অঞ্চলের মানুষদের মুখে মুখে রচিত সাহিত্য, যেটা দীনেশচন্দ্র সেনের মাধ্যমে ময়মনসিংহ গীতিকা গ্রন্থ নামে সংকলিত হয়েছে, সেখানে মহুয়া এবং দেওয়ানা মদিনা পালা রয়েছে। মহুয়া পালা এবং দেওয়ানা মদিনা পালা তোমাদের পাঠ্য হয়েছে। সেই দেওয়ানা মদিনা পালা, মহুয়া পালা, এই দুটো আমরা পড়ব। রবীন্দ্রনাথ ঠাকুর রূপকথা নিয়ে কিছু কাজ করেছেন, লোকছড়া নিয়ে কাজ করেছেন, সেটি তোমাদের পাঠ্য রয়েছে। রয়েছে দক্ষিণারঞ্জন মিত্রের যে ঠাকুরমার ঝুলি, চমৎকার সব শিশুতোষ গল্প। আমার সন্তান হয়েছে, তাদেরকে যখনই আমি কোনো গল্প শোনাতে যাই তখন দেখা যায় তারা শুধু পশু নির্ভর গল্প শুনতে চায়, ভূত প্রেত নির্ভর গল্প শুনতে চায়। এগুলো মানে শিশুদের যে চাহিদা, তারা কল্পনায় অবগাহন করতে চায়, সেই তাদের যে চাওয়া, সেই চাওয়াকে পূরণ করতে গিয়ে দক্ষিণারঞ্জন মিত্র ঠাকুরমার ঝুলি লিখেছিলেন, ঠাকুর দাদার ঝুলি লিখেছিলেন। সেই ঠাকুরমার ঝুলির গল্পগুলো তোমাদের পাঠ্য করা হয়েছে। তা আমরা আমাদের যে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত বিষয়গুলো আছে সেগুলো পর্যায়ক্রমে আমরা আলোচনা করব। আজকে কেবল লোকসাহিত্যের প্রথম ক্লাসটিতে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও, এবং আমরা সরাসরি আমাদের যে পাঠ্য বিষয় সেটির আলোচনাতে যাচ্ছি। লোকসাহিত্য কি? ফোকলোর তত্ত্ব, এটা লোকসাহিত্যের যে বিশ্লেষণ, কিভাবে লোকসাহিত্য রচিত হয়, লোকসাহিত্যের গবেষণাগুলো কিভাবে হয়, লোকসাহিত্য কেন সংরক্ষণ করা দরকার, লোকসাহিত্যের কত ধরন আছে, কত শ্রেণী আছে, কত রকম আছে, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয় ফোকলোর তত্ত্বে। কোনো কোনো বিশ্ববিদ্যালয় ফোকলোর তত্ত্বই আলাদা বিভাগ হয়েছে।
তোমরা যারা বাংলা নিয়ে পড়াশোনা করছো, বাংলা ভাষা এবং সাহিত্যের শিক্ষার্থী, তাদের জন্য এটি একটি তৃতীয় বর্ষের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে ফোকলোর তত্ত্ব ও বাংলা লোকসাহিত্য নামে। ফোকলোর তত্ত্বের তাত্ত্বিক দিকগুলো, এই যে সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ, একটার সাথে আরেকটার তুলনামূলক আলোচনা, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। আর বাংলা লোকসাহিত্যের ক্ষেত্রে ময়মনসিংহ গীতিকা থেকে লোকছড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের একটি প্রবন্ধ, এবং আমাদের যে ঠাকুরমার ঝুলি, সেটা পাঠ্য রয়েছে। আমরা সেগুলো পর্যায়ক্রমে যাব। তো প্রথমে আমরা একেবারে লোকসাহিত্যের প্রাথমিক আলোচনাটি আজকে করতে চাই এবং লোকসাহিত্যের শ্রেণীকরণ নিয়ে কিছু কথা আমি বলতে চাই। আমরা যদি লোক সাহিত্য শব্দটির দিকে একটু লক্ষ্য করি, লোক, আমরা যে সাধারণ মানুষজন তাদেরকেই লোক বা লোক বলতে আমরা বুঝে থাকি। সাধারণ মানুষদের, এই যে জনসাধারণ, একেবারে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ, কৃষিজীবী মানুষ, তন্তুবায়ু মানুষ, ছাদ পেটানোর গান, ছাদ পিটিয়ে যারা আগে জীবিকা নির্বাহ করেছে, মানে রাজমিস্ত্রির মধ্যে জল ছাদ করতে গিয়ে যখন তালে তালে ছন্দে ছন্দে যখন তারা কাজ করেছেন, সেই ছাদ পেটানোর এক ধরনের গান আছে। বিয়ের জন্যে সাধারণ মানুষদের গ্রামে গঞ্জে লোক উপাদান হিসেবে যে বিয়ের গান, সেগুলো লোকসাহিত্যের অন্তর্ভুক্ত। এবং লোকসাহিত্যকে আজকে থেকে এই 2021 বা 1800 বা 1500, সেই আদিকাল থেকে এই লোকসাহিত্য মানুষের মুখে মুখে প্রচলিত। মানুষের মুখে রচিত সাহিত্যই হলো লোকসাহিত্য। মানুষের মুখে মুখে যে রচিত সাহিত্য, সেটাই হলো লোকসাহিত্য। সেই লোকমুখে প্রচলিত সাহিত্যকেই লোকসাহিত্য বলা হচ্ছে। এবং সেখানে ছড়া আছে, প্রবাদ প্রবচন আছে, ডাক ও খনার বচন আছে, ধাঁধা আছে। আমরা ছোটবেলায় যেটাকে শ্লোককে গ্রামীণ আঞ্চলিক ভাষায় শিলুক, এই তুই একটা শিলুক ধরছি, তুই এটার জবাব দিত, মানে গ্রামে আমরা এরকম করে কথা বলতাম। আর তোমরা তো মহুয়া পালা যখন পড়বে, দেওয়ানা মদিনা পালা যখন পড়বে, দেখবে এই ময়মনসিংহ অঞ্চলের, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের বলতে কিশোরগঞ্জ এবং সিলেটের যে হবিগঞ্জ, বানিয়াচং, এই অঞ্চলের মানুষদের মুখের ভাষায় রচিত যে সাহিত্যগুলো, সেগুলো এই ময়মনসিংহ গীতিকা নামক গ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছে। মহুয়া পালার মধ্যে বেদে দলের জীবনযাপন, এবং সেখানে মহুয়া নামের এক নারী কিভাবে প্রেমের জন্যে তার জীবনকে উৎসর্গ করে দিয়েছে। নদের চাঁদের মতো একজন জমিদার পুত্র কিভাবে বেদে কন্যার প্রেমে পড়ে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, সেই কাহিনী বর্ণিত হবে। সেই প্রেমের জয়গান ধ্বনিত হবে। আমাদের সাধারণ মানুষদের জীবনযাপন কেমন ছিল, সেটার ছবিও তুমি পাবে। বিশেষ একটি সম্প্রদায়, বেদে সম্প্রদায়, সাপ খেলা দেখিয়ে তুকতাক তন্ত্র মন্ত্র এসব করে মানুষদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে জীবিকা নির্বাহ করে, যাদের স্থায়ী কোনো বসতি নাই, সেরকমের একটি জীবন নির্ভর, জীবিকা নির্ভর একটি সমাজ। বেদে দল, তাদের সর্দার হুমরা বেদে, তার পালিত কন্যা মহুয়া, তার কাহিনী তুমি শুনতে পাবে। জমিদার পুত্র নদের চাঁদ, তার জন্যে ঘর ছাড়া হয়েছে, জমিদারি ছেড়ে তার বাপের যত অর্থবিত্ত সব কিছু ফেলে মহুয়ার কাছে চলে এসেছে, সেও সাপুরি হয়েছে। তোমরা যদি বিলাসী গল্প পড়ে থাকো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, আমরা যখন ছোট ছাত্র ছিলাম তখন উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য ছিল, আমরা পড়েছি। মাঝখানে পাঠ্যসূচি পরিবর্তন হয়ে সেটা অন্য বিষয়গুলো যুক্ত হয়েছিল। আবার এবছর থেকে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। যারা আগ্রহী তারা বিলাসী পড়ে দেখতে পারো। সেখানে মৃত্যুঞ্জয় এবং বিলাসীর কাহিনী আছে। শরৎচন্দ্র যে মৃত্যুঞ্জয়কে এঁকেছিলেন, আমরা দেখি এই মৃত্যুঞ্জয় যেন এই লোকসাহিত্যের নদের চাঁদও দেখা গেছে জমিদার পুত্র হয়েও মহুয়ার প্রেমে পড়ে সে বেদে হয়েছে, সাপ ধরার মন্ত্র শিখেছে, তুকতাক তন্ত্র মন্ত্র শিখেছে। যদিও শেষ পর্যন্ত সেগুলো মিথ্যে প্রমাণিত হয়েছে। তার শ্বশুরের দেয়া তাবিজ কবজ সব কিছু ব্যর্থ করে দিয়েছে যখন সত্যিকারের গোখরা সাপ তাকে ছোবল দিয়েছে। কিন্তু সেই কাহিনীতে আমরা দেখেছি যে আমরা যে সমাজের যে ছবিটি আমরা পেয়েছি, কুসংস্কারাচ্ছন্ন যে সমাজ অথবা শ্রেণী বৈষম্যপীড়িত যে সমাজ, সেটা বিলাসী গল্পের মধ্যে রয়েছে। তো আমাদের বিলাসী প্রসঙ্গটি কেন এসেছে মহুয়ার কথা বলতে গিয়ে? মহুয়া হলো আমাদের ময়মনসিংহ গীতিকার অন্তর্গত, তোমাদের বাংলা লোকসাহিত্যের অন্তর্গত একটি পালার বিষয়বস্তু। আমরা দেওয়ানা মদিনা পালার মধ্যে দেখব বানিয়াচঙ্গ, এশিয়ার বৃহত্তম যে গ্রাম সিলেটের হবিগঞ্জের, সেই বানিয়াচঙ্গ গ্রামের যে সুনাফর দেওয়ানের পুত্র আলাল এবং দোলালের কাহিনী সেখানে বর্ণিত হয়েছে। দোলালের সাথে মদিনার বিয়ে হয়েছে ঘটনাচক্রে, এবং তার যে সৎমায়ের ষড়যন্ত্রে তাদের বাড়ি থেকে দূরে যেতে হয়েছে। সৎমা সব কিছু দখল করে নিয়েছে। একসময় দুলাল এবং আলাল আবার সেগুলো উদ্ধার করেছে। কিন্তু দুলালের সাথে যে মদিনার বিয়ে হয়েছিল, মূলত সেই মদিনার যে প্রেমের যে নিষ্ঠা, বাঙালি নারীর যে স্বামীর প্রতি যে শ্রদ্ধাবোধ, স্বামীর প্রতি যে একনিষ্ঠতা, সেই বিষয়গুলো এখানে প্রতিফলিত হয়েছে, বর্ণিত হয়েছে। আমরা দেখতে পাই যে মনসুর বয়াতি সেখানে অত্যন্ত দরদ দিয়ে
দ্য মদিনা চরিত্রটি নির্মাণ করেছেন, তখনকার সমাজ এবং ছবি ফুটিয়ে তুলেছেন। আমরা যে ঠাকুরমার ঝুলিগুলো, যে কল্পকাহিনী ভিত্তিক শিশুতোষ যে গল্পগুলো পাই সেগুলোতে, অথবা লোকসমাজে প্রচলিত যে ছড়া, সেই ছড়াগুলো নিয়ে রবীন্দ্রনাথের যে গবেষণা, রবীন্দ্রনাথের যে ভাবনা, সেই বিষয়গুলো পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে। কিন্তু তার সবার আগে যেটা লোকসাহিত্য কি, লোকসাহিত্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। তাহলে আমরা এর মধ্যে যে কথাগুলো বলেছি, সেখানে লোকমুখে প্রচলিত সাহিত্য, তুমি যখন মহুয়াপালা পড়বে দেখবে নদের চাঁদ বলছে, জল ভর সুন্দরী কন্যা জলে দিস ঢেউ, হাসি মুখে কও না কথা, সঙ্গে নাই মোর কেউ। এই ময়মনসিংহ অঞ্চলের মানুষ যেভাবে কথা বলে, নদের চাঁদ সেই ভাষাতেই কথা বলছে। অথবা মহুয়া যে জবাব দিচ্ছে, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলায় কলসি বান্ধা জলে ডুববা মর। এই যে ডুববা মর, এগুলো তো প্রমিত বাংলা নয়, একেবারে সাধারণ মানুষের মুখের ভাষা বাংলা সাহিত্যে স্থান করে নিয়েছে। সেটা মধ্যযুগে নয়, সেটা একেবারে প্রাচীন যুগ থেকে এসেছে। তোমরা যদি ইতিহাস পড়েছো দ্বিতীয় বর্ষে, একটু যদি চোখ বুলিয়ে নাও আবার, বা একটু যদি নস্টালজিয়াতে বা স্মৃতি কাতর হও, পিছনের দিকে ফিরে যাও, তাহলে দেখতে পাবে সেখানে প্রবাদ প্রবচন, ডাকো খনার বচন রয়েছে। এমনকি যে প্রাচীন সাহিত্যের একমাত্র নিদর্শন যে চর্যাপদ, সেই চর্যাপদের মধ্যেও দেখা গেছে আমরা প্রবাদ প্রবচন পেয়েছি। লোকসাহিত্যের একটি অন্যতম শ্রেণী প্রবাদ প্রবচন, সেটি আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে, অপনা মাংসে হরিণা বৈরী, হরিণ তার নিজেই নিজের মাংসের জন্য শত্রুতে পরিণত হয়েছে। আবার সেখানে বলা হয়েছে, দুহিল দুধু কি ব্যান্টে সাবাই, যে দুধ দোহন করা হয়েছে সেই দুধ কখনো মাঠে প্রবেশ করে না। তোমাদের চর্যাপদ পড়ার সময় এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এগুলো লোকসাহিত্যের উপাদান। এই যে প্রবাদ, প্রবাদ বলতে বলা হচ্ছে যে অনেক কালের অভিজ্ঞতার যে একটি ফসল, যে চাচা আপন প্রাণ বাঁচা, অথবা কয়লা ধুলে ময়লা যায় না, অথবা চোরের 7 দিন সাধুর একদিন, মানে এই যে নানান ধরনের অভিজ্ঞতা লব্ধ যে কথাগুলো রয়েছে প্রবাদ প্রবচন আকারে, অথবা ডাকো খনার বচন, এগুলো বিভিন্নভাবে আমরা দেখছি ছড়িয়ে ছিটিয়ে ছিল আমাদের সমাজে। গবেষকগণ সেগুলো একত্রিত করেছেন, লোকসাহিত্য নামে গ্রন্থবদ্ধ করেছেন, এবং সেগুলো তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং যেহেতু তুমি বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করছো, বাঙালি সমাজের অন্যতম একটি উপাদান, বাংলা সাহিত্যের অন্যতম একটি শাখা হলো লোকসাহিত্য। সেই লোকসাহিত্য নিয়ে তোমাকে জানতে হবে, এবং জানার জন্যই পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছেন। তো এই যে লোকমুখে প্রচলিত সাধারণ মানুষের মুখের কথা সাহিত্যের মধ্যে চলে আসছে, সেটাই লোকসাহিত্য। এবং আমরা দেখি এগুলো সংরক্ষণ করা এই কারণে প্রয়োজন। আজকে সকালেও আমরা আমাদের সহকর্মীদের সাথে কথা বলছিলাম যে আমি যখন ছোট ছিলাম, এই যে এখন ফাল্গুন চৈত্র মাস যাচ্ছে, আমার মামার বাড়িতে দেখেছি যে খাল বা যে জলাশয়, পুকুর জাতীয় এগুলো সেচা হতো, প্রচুর মাছ ধরা পড়তো। এবং আমার মামার বাড়িতে মানে যে ঘরগুলো ছিল, যেটা আমার আতুর ঘর, যেখানে আমার জন্ম হয়েছে, সেই ঘরটির মেঝেটা অনেক উঁচু ছিল, 6 ফিট 7 ফিট উঁচু। যে খাটের নিচে বা চৌকির নিচে বড় মাটির মটকা ছিল, সেটাতে পানিতে নানু মাছ জিয়ে রাখতেন। মাছ মানে জ্যান্ত মাছ যেগুলো, এগুলো জিয়ে রাখতেন, জিওল মাছ যেগুলো বলে। এগুলো আমাদের ছেলেদের কাছে, আমাদের মেয়েদের কাছে, বা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এগুলো কল্পনার মতো, অথবা এগুলো রূপকথার মতো। এই আমি আমার ছেলেকে যখন বলি, তখন সে বিশ্বাস করতে চায় না, সে জ্যান্ত মাছ দেখার জন্যে আবদার করে। অথচ আমি যখন তার মতো ছিলাম, জ্যান্ত মাছ দেখেছি না, শুধু সেই খাদে নেমে মাছ ধরেছি। এই বিষয়গুলো লোকসাহিত্যের মধ্যে এসেছে। লোকসাহিত্যের বিভিন্ন যে আঙ্গিক, সেখানে আমরা যে বিষয়গুলো দেখি, গতকালকে খবরে দেখছিলাম, একটা টেলিভিশন চ্যানেলে খবরে বলছিল যে পেঁয়াজের দাম একদিনে 10 টাকা বেড়ে গেছে। তা আমরা ছোটোবেলায় দেখেছি পেঁয়াজ রসুন কীভাবে সংরক্ষণ করেছে। এবং আমি আমার মামার বাড়ির গল্পই বলছি, কারণ এই অঞ্চলে আমার বাড়ি তো, আমি ময়মনসিংহেরই মানুষ, আর লোকসাহিত্য ময়মনসিংহের অনেক বিষয়গুলো এসেছে। আমরা দেখবো এগুলো লোকসাহিত্যের বিভিন্ন কোনো না কোনো শাখায় বর্ণনার মধ্যে আমরা পাবো, আমাদের সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা পাবো, যেটা হারিয়ে যাচ্ছে। এগুলো সংরক্ষণ করা খুব জরুরি দরকার, এই কারণে যে কল্পনা করতে পারবে না তোমরা দেখেছো কিনা আমি জানি না, আমার সহকর্মীরা আমার সাথে একমত হয়েছেন। এটি ছিল গ্রামে যারা কৃষিজীবী সমাজ ছিল, কৃষি নির্ভর পরিবার ছিল, তারা রসুন উৎপাদন করে সেই রসুনগুলো, এখনকার মতো তো আর গোদামজাত করার সুযোগ ছিল না, এখনকার মতো স্টোর ছিল না যেখানে রেখে দেবে, বা ফ্রিজ নাই, ছিল না তখন, বিদ্যুৎ ছিল না তখন এগুলো ঘরের যে চৌচালা ঘরের যে দৌড় বা দুঃখিত বারুল বলা হয়, সেটাতে রসুনগুলো একসাথে করে ঝুলিয়ে রাখতো, রসুনের পাতা দিয়েই সেগুলো ঝুলিয়ে রাখতো, যখন দরকার পড়তো নামিয়ে রান্না করতো, অথবা পরবর্তীতে বিক্রি করতো কৃষিজীবী সমাজের মানুষেরা। তো এই কথাগুলো এখন মানুষের কাছে
মনে হবে একেবারে মানে কল্পনার মতো, গল্পের মতো, কিন্তু লোকসাহিত্যের মধ্যে, লোকসাহিত্যের বিভিন্ন শ্রেণী বা বিভিন্ন শাখার মধ্যে এই বিষয়গুলো কোনো না কোনোভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। এই কারণে লোকসাহিত্য সংগ্রহ করা, সংরক্ষণ করা খুবই জরুরি। আমি দুঃখিত, নকশিকাঁথার মাঠ পড়াতে গিয়ে বলছিলাম যে রূপাই যে চরিত্রটি, সেই চরিত্রটির সাক্ষাৎকার আমি দিয়েছিলাম। সে গাজী কালু চম্পাবতীর পালা গাইছিল, একেবারে মুমূর্ষু অবস্থা। তারপরে বিছানা থেকে উঠে বসে যায়, আমার সাথে চা খেতে চায়ের দোকানে আসতে চায়। আমার বন্ধু সারওয়ার জাহান গফরগাঁয়ের, তার মাধ্যমে আমি গিয়েছিলাম, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সূত্রেও। এবং সে মানে সারওয়ার জাহান এখন কবি হিসেবে বিপুল খ্যাতি অর্জন করেছেন। গতকালকে ধানমন্ডি 32 নম্বর নামে তার একটি লেখা কবিতা বাংলাদেশের সেরা আবৃত্তিকার মাহিদুল ইসলাম মাহি সেটা আবৃত্তি করেছেন এবং সেটি চিত্রায়ন। এখন তো আবৃত্তি শুধু কণ্ঠ দিয়েই নয়, দেখা যায় প্রযুক্তির কল্যাণে সেই ধানমন্ডি 32 নম্বরে গিয়ে তিনি ধারণ করেছেন এবং চমৎকার পাঠ করেছেন। এবং সারওয়ার জাহানের লেখাটি অত্যন্ত দরদ, অত্যন্ত শ্রদ্ধা, অত্যন্ত দেশপ্রেম যেমন রয়েছে, তেমনি যারা ষড়যন্ত্রকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছিলেন, বঙ্গবন্ধু পরিবারকে যারা একেবারে সপরিবারে নিহত করে দিয়েছিলেন, তাদের প্রতি ঘৃণা প্রকাশিত হয়েছে। সবচেয়ে বেশি প্রকাশিত হয়েছে শ্রদ্ধাবোধ, জীবন, বঙ্গবন্ধুর জীবনের যে সারল্য। সেই কবিতাটি যদি তোমরা দেখতে পাও, মানে যদি চাও তাহলে দেখতে পাবে। আমি সেটি আমার টাইমলাইনে দিয়ে রেখেছি, আমি গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছি। যেটি বলছিলাম, লোকসাহিত্যের কথা বলছিলাম, সেই গফরগাঁয়ে সারওয়ার জাহানের মাধ্যমে আমি গিয়েছিলাম এবং রূপায়ের সাক্ষাৎকার নিয়েছিলাম। সেই রূপায়ের কথা নকশিকাঁথার মাঠের মধ্যে রয়েছে। তো সেগুলো সংরক্ষণ করা, এখন তো আর রূপাই নাই, কিন্তু সেই রূপায়ের সাক্ষাৎকারটি যখন থাকছে ধারণ করা, অথবা বর্ণনার মধ্যে, আমার স্মৃতির মধ্যে, আমি যে বলে গেলাম তোমার কাছে, তুমি বলবে তোমার সন্তানদের কাছে, এভাবেই বংশ পরম্পরায় যাবে। কিন্তু এটা যদি লিখিত একটি রূপ থাকে, একটি যদি ধারণ করা একটি রূপ থাকে, তাহলে যুগের পর যুগ, বছরের পর বছর ধরে সেটি সংরক্ষিত অবস্থায় থাকবে। এবং হাজার বছর পরের মানুষ যেরকম চর্যাপদ পেয়েছে, হাজার বছরের মানুষও সেই লোকসাহিত্যের উপাদানগুলো পাবে, লোকসাহিত্যের বিষয়গুলো পাবে। আমার এক ফুফু ছিলেন, তিনি কথায় কথায় ফুরন কাটতেন। আমি একদিন জামালপুরে চাকরি করার সময় বাস যুগে ময়মনসিংহ যাচ্ছিলাম, মুক্তাগাছা থেকে একজন লোক উঠেছিলেন, কথায় কথায় ছন্দে ছন্দে সব কথা, আমি ভুলে গেছি সেই লোকটির নাম, এক চাকরি করতেন জুয়েলারি দোকানে, ওই ময়মনসিংহ শহরের পাক জুয়েলার্স নামে একটি জুয়েলারি দোকান আছে, সেখানে চাকরি করতেন। এটি আমার মনে আছে, কিন্তু লোকটির নাম মনে নাই। কিন্তু তিনি মুক্তাগাছা থেকে উঠেছিলেন। মুক্তাগাছা থেকে ময়মনসিংহ যাওয়া পর্যন্ত তিনি লোকসাহিত্যের যে কথাগুলো, যে ছড়া ছড়ায় ছন্দে ছন্দে কথা, যেটা তোমরা হানিফ সঙ্গীতের কাছ থেকে শুনতে পাও, ইত্যাদি সূত্রে পাও, ইত্যাদির যে জনপ্রিয়তা, সেটার মূল কারণটি হলো হানিফ সঙ্গীতের উপস্থাপনা, অত্যন্ত অসাধারণ এবং ছন্দে ছন্দে কথা বলা। এরকম ছন্দে ছন্দে কথা বলতে একজনকে শুনেছি, এই মুক্তাগাছারই মানুষ। এই মুক্তাগাছারই একজন লোক গবেষকের সাথে আমার পরিচয় হয়েছে, কাজ করছে, যদিও তরুণ, তারপরে লোক গবেষক হিসেবে তার একটি পরিচিতি এসেছে, মাসুদ পারভেজ। তার কথাটিও এই মুহূর্তে আমি স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা লোকসাহিত্যের জন্য কাজ করেছেন, তাদের সবাইকে। আমি বলছি যে এই যে লোকমুখে প্রচলিত, এক কথায় যদি আমরা বলি, লোকমুখে প্রচলিত সাহিত্যই হলো লোকসাহিত্য। এবং এটি প্রাচীনকাল থেকে প্রচলিত। আগে সেটা লিখিত রূপ ছিল না, মুখে মুখে ছিল। মধ্যযুগে এসে সেটা দেখা গেছে লিখিত রূপটা আমরা পাচ্ছি। প্রাচীন যুগের কোনো কোনো জায়গায় ওই প্রবাদ প্রবচন, ডাকো খনার বচন আকারে আমরা পেয়েছি, অন্য লেখার মধ্যে প্রবাদের আকারে পেয়েছি, ছড়া আকারে মুখে মুখে প্রচলিত হতে দেখেছি, সেগুলো রয়েছে। আমরা সেই মানুষদের যে গল্প বলার বা গল্প শোনার যে প্রবণতা, আদিকাল থেকে পশুজীবী সমাজ, পেশাজীবী যারা পশু শিকার করে জীবিকা নির্বাহ করতো, তাদের সময়কাল থেকে যদি আমরা দেখি, তাহলে দেখি যে তারা সারাদিন পশুর পিছনে ছুটে বেরিয়েছে। যখন রাত হয়েছে, তখন সন্ধ্যা হয়েছে, পশু নিয়ে ফিরেছে, সেটা কাঁচা মাংস পুড়িয়ে খাচ্ছে। যদিও সভ্যতার বিবর্তনে এখন মানুষ গ্রিল করো অথবা বারবিকিউ যাই বলো না কেন, এখন তো ওই পুড়িয়ে খাওয়ার ব্যাপারই আবার এসেছে। সভ্যতা ঘুরে ফিরে আসে, একবার ঢোলা প্যান্ট পরে, একবার একেবারে টাইট জামা শরীরের সাথে লেগে থাকে এরকমের পোশাক পরে, একবার ঢেলে ঢালা পোশাক, একবার একেবারেই শরীরের সাথে লেগে থাকে। এরকম পোশাকের যে রকমের পরিবর্তন, সংস্কৃতির পরিবর্তন, সভ্যতার বিবর্তন হয়। যে প্রসঙ্গ বলছিলাম, যে এই যে পশুজীবী সমাজ, শিকারের যে নির্ভর যে সমাজ, সেই মানুষেরা একসাথে যখন হয়েছে, তখন সারাদিনের গল্প বলেছে, হরিণ ধরতে তার কতটা কষ্ট হয়েছে, অথবা বাঘের থাবা থেকে নিজেকে কিভাবে বাঁচিয়েছে, বাঘকে কিভাবে ঘায়েল করেছে, সেসব গল্প আমরা তখন দেখেছি মানুষের, মানে ওই প্রাগৈতিহাসিক যুগে অথবা ইতিহাসের প্রথম যুগগুলোতে এগুলো এসেছে। এবং গল্প বলার এবং গল্প শোনার ব্যাপারগুলো শুরু হয়েছে সেই সময় থেকেই। আমরা এই যে লোকসাহিত্য,
এই লোকসাহিত্যের সমৃদ্ধ একটি রূপ, সমৃদ্ধ একটি ধারা আমরা দেখতে পাই লোকগানের মধ্যে। আমরা যদি লোকসাহিত্যের শ্রেণীকরণ করতে চাই তাহলে আমরা এরকম করে করতে পারি যে লোকসাহিত্য, আমি এই মুহূর্তে বোর্ডে যেতে পারছি না, কিন্তু আমার হাতে একটি বোর্ডের মতো করে কিছু তথ্য রয়েছে, সেটাই তোমাদেরকে একটু জানিয়ে যাচ্ছি আজকের এই প্রথম ক্লাসে। যে লোকসাহিত্যকে প্রধান যে কয়টি শাখা এবং প্রশাখায় মানে করা যায়, শ্রেণীকরণ করা যায়, সেটার মধ্যে প্রথমেই রয়েছে লোককাহিনী। লোককাহিনী, লোকমুখে প্রচলিত কাহিনী। এই লোককাহিনীর আবার অনেকগুলো শ্রেণী রয়েছে। রয়েছে পুরা কাহিনী, মানে পৌরাণিক বিষয়াশয় নিয়ে প্রাচীনকাল থেকে প্রচলিত কাহিনী। কিছু আছে কিংবদন্তি, আমরা কিছু মানুষকে বলে থাকি কিংবদন্তি তুল্য, মানে তার সাথে তুলনা করার মতো মানুষ পাওয়া যাবে না, এরকম তার কাজ, এরকম কিংবদন্তির মতো কাজ করেছেন। তোমরা কিংবদন্তির কথা বলছে আবু জাফর ওবায়দুল্লাহর কবিতা যদি পড়ো তাহলে দেখবে এই কিংবদন্তি এটা লোককাহিনীর অন্তর্গত। রূপকথা, এই যে ডালিম কুমার বা কঙ্কাবতীর গল্প, কাজল রেখা, ঘোড়ায় ছুটিয়ে চলে যাচ্ছে ডালিম কুমার কঙ্কাবতীকে উদ্ধার করতে, রাক্ষসকে মেরেছে, রাক্ষসকে উদ্ধার করেছে, এসব রূপকথা। অথবা উপকথা, যেখানে পশুজীবী মানে পশুদের বর্ণনা, পশুদের মধ্য দিয়ে নীতি কথা বর্ণনা করা হয়েছে। আবার সরাসরি পশু কাহিনী, এটাও লোককাহিনীর একটা ভৌতিক কাহিনী। ভূত প্রেত, আগে আমরা দেখতাম ছোটবেলায় পিঠা বানানোর সময়, বিশেষ করে তেলের পিঠা দাদু জানলা দিয়ে ফেলে দিতেন প্রথমটা, কারণ এটা নাকি জিন এসে খেয়ে যাবে, না হলে তেল, ওই তেলের বড়াটা, তেলের পিঠাটা আমাদের দিকে ডুবা পিঠা বলা হতো, এটা অত ভালো হবে না। এটা হলো আমাদের সংস্কৃতির একটি বিষয়, লোক সংস্কৃতির। সেটাও এই যে ভৌতিক লোককাহিনী বা বোকাদের লোককাহিনী, বোকা মানুষেরা কিভাবে জীবনযাপন করে, তার জীবনের যে লোককাহিনী, মানে পার্শ্বের কয়েসের হয়, এসব যে গল্প তৈরি হয়েছে এটা তো এমনি এমনি হয়নি। আমরা এই অঞ্চলে প্রচলিত কিছু বোকাদের কাহিনীর মধ্যে আমরা দেখতে পাই যে গুড় টেনে আগে নৌকা নিয়ে দেখা যেত যে ময়মনসিংহের, আমি ময়মনসিংহের কথাই যদি বলি, যে ময়মনসিংহ যখন জেলা, মানে সব মিলে একটা জেলা, 6টা জেলা তো পড়ে হয়েছে, তখন অন্যগুলো মহকুমা ছিল। তো ময়মনসিংহ মূল জেলা, এখানেই মামলা পরিচালনা হয়, এখানে হয়তো তার মামলা করেছে, আদালতে আসতে হবে, ব্রহ্মপুত্রের জলে ভাসতে ভাসতে আসবে, উজান স্রোতে আসছে। ধরো সেই কিশোরগঞ্জ থেকে আমার দাদা আসতেন, এরকম যখন ব্যাপার ঘটেছে বা মামলা বা অন্য কোনো কাজে ময়মনসিংহ শহরে, তখন দেখা গেছে বোকা মানুষেরা কীরকম, যে গুণ টেনে নিবে, মাঝিকে বলছে তাড়াতাড়ি যাও, আমার তো আদালতের সময় হয়ে যাবে। মাঝি হয়তো বলছে যে আপনি যদি গুণটা একটু টানেন তাহলে হয়তো নৌকাটা তাড়াতাড়ি যাবে। সে নৌকা থেকে নেমে গুণ টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরকমের নানান ধরনের কাহিনী আমরা দেখতে পাই। বোকাদের লোককাহিনী রয়েছে, হাস্য কৌতুকময় লোককাহিনী রয়েছে, শুধু সংসারের বিষয় আসয়, একেবারে সাংসারিক বিষয়, সাংসারিক লোককাহিনী রয়েছে। শিকল কাহিনী, একটা ছোট কাহিনী, সেটার সাথে আবার সম্পৃক্ত আরেকটা কাহিনী, আরেকটা কাহিনী। শিকল যেরকম, চেন যেরকম একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে, এরকম বিভিন্ন কাহিনী যখন একটার সাথে আরেকটা জড়িয়ে থাকে তখন সেটাকেও ওর শিকল কাহিনী বলা হয়, এটা লোককাহিনীর অন্তর্গত। রয়েছে ব্রত কথা, যে হিন্দু সমাজে বা আগের যে ধর্মীয় যে বিভিন্ন ব্রত বা পূজা বা বিভিন্ন উপাচার ছিল, সেগুলোর যে কাহিনী, সেগুলো ব্রত কথা নামে পরিচিত। আর আছে লোকগল্প, পরবর্তীতে যেটা আমরা ছোট গল্প দেখছি, মানুষের মুখে মুখে প্রচলিত যে গল্প, সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত গল্প, সেটা লোকগল্প নামে পরিচিত। এই লোককাহিনীর পাশাপাশি রয়েছে গীতিকা, লোকসাহিত্যের একটি অন্যতম শাখায়। গীতিকায় 3 ধরনের গীতিকা আমরা দেখতে পাই। একটা হলো নাথ গীতিকা, যেটা প্রাচীন যুগে শুরু হয়েছিল, ময়মনসিংহ গীতিকা, যেটা আমরা পড়ব, মহুয়া দেওয়ানা মদিরা পালা, 2টো পাঠ্য রয়েছে, আরও আছে। আর আছে পূর্ববঙ্গ গীতিকা, দীনেশচন্দ্র সেনের সূত্রে এগুলো আমরা পেয়েছি। রয়েছে আরেকটি শ্রেণী লোকনাটক, সাধারণ মানুষেরা নাটক করত, মঞ্চস্থ করত, অভিনয় করত, সেই লোকনাটক একটি শ্রেণী। রয়েছে ছড়া, এই যে ছোট ছোট বাচ্চাদের ঘুম পাড়ানি যে গান বা ছড়া, বাগবা কুম্পায়রা, মাথায় দিয়ে টায়রা, অথবা খোকন খোকন ডাকবাড়ি, খোকন মোদের কারবাড়ি, এইসব ছড়া, এগুলো প্রাচীন যুগে আমরা দেখেছি, প্রাচীন যুগ থেকেই চলে এসেছে। এবং ছড়ায় ছন্দের দোলা থাকে, গতি থাকে, ছড়ার ছন্দই আছে। তোমরা কাজী তালুকদার স্যারের কাছ থেকে ছন্দ যখন ক্লাস করেছো দেখেছো, স্বরবৃত্ত ছন্দ, ছড়ার ছন্দ, কারণ সেটাতে ওই যে দোলায়, ছন্দের দোলায় দোলায়িত হওয়ার ব্যাপারগুলো থাকে। রয়েছে প্রবাদ প্রবচন, যেটি নিয়ে কথা বলছিলাম, অনেক প্রবাদ প্রবচন, কয়লা দিলে ময়লা যায় না, চাচা আপন প্রাণ বাঁচা, চকচক করলেই শোনা হয় না, এরকম বিভিন্ন বিষয় রয়েছে। রয়েছে ধাঁধা, আগে বিয়ে শাদিতে যখন গেট আটকে দিয়েছে মানে বরের, তখন 2 পক্ষের ধাঁধা ধরেছে, এই পক্ষ আরেক পক্ষকে হারাতে পারলে তখন গিয়েছে, এরকম মজা হয়েছে। ধাঁধা মানে কথার বার পেঁচে মানুষকে 3 অক্ষরে নাম যার জলে বাস করে, মধ্যের অক্ষর ছেড়ে দিলে আকাশেতে উড়ে,
ওই রকমের যে শ্লোক বা এরকম দিত, ধাঁধা দিত, তখন সে এটা ধরতে পারলে, বলতে পারলে জিতে যেত, না বলতে পারলে তখন তাকে হয়তো একটা কিল খাবে বা টাকা পয়সা তখনও আসেনি যে এটার বিনিময়ে টাকা দেবে। পরবর্তীতে মানুষের জীবনে অর্থ অনেক গুরুত্বপূর্ণ হয়েছে, ধাঁধাতে হারিয়ে টাকা নিচ্ছে, এরকমের ব্যাপার ঘটেছে। আরেকটি সমৃদ্ধ শাখা হলো লোকসঙ্গীত। আমাদের যে বাউল, মারফতি, মুর্শিদি, ভাওয়াইয়া, ভাটিয়ালি, এরকম বিভিন্ন ধরনের গান রয়েছে। ভাটি অঞ্চলের মানুষদের গান, জারি গান ময়মনসিংহ অঞ্চলের একটি বিখ্যাত গান, দলবদ্ধভাবে এটি গাওয়া হয়। ভাওয়াইয়া রংপুর অঞ্চলের, উত্তরবঙ্গের মানুষদের গান, সারি গান, নৌকা বাইচের যে গান, নৌকা বাইচের যে প্রতিযোগিতা হয় সেখানে সারিবদ্ধভাবে মানুষ বসে যে গান গেয়ে থাকে, সারি গান। আর বাউল গান তো লালন শাহ তোমরা পড়েছ, আমি নিজেই পড়িয়েছি। সেই লালন শাহের পাশাপাশি পাঞ্জুসা অথবা যে এখন শাহ আব্দুল করিমের যে গান, যেখানে তত্ত্বকথা রয়েছে, যেখানে জীবনকে চেনার, নিজেকে চেনার মধ্য দিয়ে স্রষ্টাকে চেনার চেষ্টা রয়েছে, সেই বাউল গান। অথবা চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত একটি গান রয়েছে গম্ভীরা, নানা নাতির মধ্য দিয়ে প্রচারণামূলক, মানুষকে সচেতন করার মতো যে গান। অথবা 12 মাসা, দ্বিতীয় বর্ষে তোমরা পড়েছ ফুল্লরার 12 মাসি, এই 12 মাসের দুঃখ বর্ণনার যে রীতি। অথবা ঘাটু গান, হুমায়ুন আহমেদ এই ঘাটু গানকে মানুষের কাছে আবার নিয়ে এসেছেন ওই ঘেটুপুত্র কমলা যে চলচ্চিত্রের মধ্য দিয়ে। অথবা কাজী নজরুল ইসলামের কথা যদি তোমরা মনে করো, কাজী নজরুল ওই ঘাটু গান লিখেছেন, ঘেটুর দলে মানে সেই ঘাটুর ছেলে হিসাবে তিনি নেচে গিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন। ধোঁয়া গান এক ধরনের গান। গত এই করোনার আগে আমাদের এখানে যখন বর্ষবরণ হয়েছে, সর্বশেষ যে বর্ষবরণটি উদযাপন হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠানটি সুযোগ হয়েছিল শহীদ সরকারি কলেজে বর্ষবরণ যখন উদযাপিত হয়েছে 2000 তো নয়, সেটা 1425 বঙ্গাব্দে, 26-এ তো করোনায় গেল, 27 চলছে এখন, সেটাও হয়তো আমরা পারবো না। 25-এ যেটি হয়েছিল সেটিতে, না 26-এই, 1426 সম্ভবত, 1426 বঙ্গাব্দে যে অনুষ্ঠানটি হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানে জামালপুর থেকে আমি একটি দল নিয়ে এসেছিলাম। সেখানে হাসি ঠাট্টা তামাশার মধ্য দিয়ে ধোঁয়া গান পরিবেশন করে গিয়েছিলেন জামালপুরের সরিষাবাড়ির একটি দল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এই দলটি আনতে আমাকে সহযোগিতা করেছিলেন আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক একে ফজলুল হক, তিনি আমার গুরু। তার লেখা গান আমি চেষ্টা করি গাওয়ার, তার ভক্ত আমি। সাংস্কৃতিক সাহিত্য চর্চা বা সাংস্কৃতিক চর্চার বা সাংগঠনিক যে কাজগুলো, সেগুলো আমি শিখেছি তার কাছ থেকে। একসাথে চাকরি করেছি আমি আশিক মাহমুদ কলেজ জামালপুরে। সেই একে ফজলুল হকের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সূত্রে যে ধোঁয়া গান তোমাদের জানানোর জন্য, তোমাদের দেখানোর জন্য আমি এই মুক্তা আসার এই মঞ্চে, আমাদের ভিতরে যে মঞ্চ রয়েছে বৈশাখী মঞ্চ, সেটিতে আমরা করতে পেরেছিলাম। রয়েছে পালা গান, পালা আকারে গান গাওয়ার যে প্রতিযোগিতা, একজন গাইবে, কিছু প্রশ্ন করবে, আবার পাল্টা আরেকজন দাঁড়িয়ে গাইবে। রয়েছে ভাদু গান, ভাদ্র মাসে কুমারী মেয়েরা কলা গাছ পুঁতে সেখানে যে সেটাকে কেন্দ্র করে যে গান গায়, সেগুলো ভাদু গান। এরকম লোকসঙ্গীতের অনেক প্রকার আমরা পেয়েছি। তাহলে লোকসাহিত্য যেটি, এটি অনেক ধরন, অনেক রকম, লোককাহিনী থেকে শুরু করে লোকসঙ্গীত, ধাঁধা, প্রবাদ প্রবচন, ডাকখনার বচন, ছড়া, এগুলো অনেক ধরনের বিষয় রয়েছে লোকসাহিত্যের ক্ষেত্রে, যেগুলো আমাদের বাঙালি সংস্কৃতির প্রকৃত রূপটা এখানে ফুটে উঠেছে, বাংলাদেশের প্রকৃত ছবিটা এখানে ফুটে উঠেছে, যে কারণে লোকসাহিত্য খুবই জরুরি, লোকসাহিত্য সংরক্ষণ করাও জরুরি। তো আজকে আমরা লোকসাহিত্যের প্রাথমিক আলোচনায় লোকসাহিত্য কী, লোকমুখে প্রচলিত সাহিত্য, সেটা জানলাম। আমরা জানলাম লোকসাহিত্যের শ্রেণীকরণ, কত ধরনের লোকসাহিত্য বাংলা ভাষায় রয়েছে। প্রসঙ্গক্রমে এই ময়মনসিংহ অঞ্চলের কিছু বিষয়, মুক্তাগাছার কিছু প্রসঙ্গ, সরিষাবাড়ি জামালপুরের কিছু প্রসঙ্গ, কিছু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা, যেগুলো লোকসাহিত্য সংগ্রহের জন্য জরুরি, এই কথাগুলো আমরা বলেছি। তোমাদের লোকসাহিত্যের ক্লাসটি শুরু হলো। পর্যায়ক্রমে আমরা লোকসাহিত্যের যে পাঠ্যসূচি রয়েছে, ফোকলোর তত্ত্ব এবং বাংলা লোকসাহিত্য, সেগুলো সবগুলো নিয়ে আলোচনা করব। আজকে ভালো লাগছে যে শ্রেণীকক্ষটি করার পিছনে আমাদের একটুখানি শ্রম রয়েছে। আমি আমাদের যে সিডিপি প্রকল্পের সাথে যারা জড়িত, বিশেষ করে শ্রদ্ধা অধ্যক্ষ মহোদয় এবং ফোকাল পয়েন্ট শ্রদ্ধা অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, আমাদের ফোকাল পয়েন্ট এস.এম. কবির হোসেন, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক, এবং আমাদের সাথে সহযোগিতা করছেন হিসাবে আলী হায়দার, আমাদের কম্পিউটারে শহীদুল ইসলাম, তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যারা এই
নির্মাণ কাজের সাথে জড়িত এই অঞ্চলের মানুষ, ঠিকাদার থেকে শুরু করে একেবারে শ্রমিক, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি মুখলেসুর রহমান প্রকল্প পরিচালক, যিনি সিডিপির, যিনি সুযোগ করে দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের জন্য চমৎকার একটি শ্রেণীকক্ষ নির্মাণ করতে, শ্রেণীকক্ষের কাজ করতে। যদিও এটি এখনও শেষ হয়নি, অনেক উপকরণ, অনেক উপাদান রয়েছে যেগুলো যুক্ত হলে ক্লাসগুলো আরও আকর্ষণীয় হবে, আরও সমৃদ্ধ হবে। তোমরা নিজেদেরকে আরও বেশি আনন্দের সাথে আরও বেশি ভালোভাবে সফলভাবে ক্লাসগুলো উপভোগ করতে পারবে। তো সেই সুদিনের অপেক্ষা আমরা করছি, যত দ্রুত সরঞ্জামগুলো আমাদের কাছে চলে আসবে, আজকের যে প্রতিধ্বনি অথবা যে সীমাবদ্ধতা রয়েছে সেটাকে আমরা জয় করে আমরা তোমাদের কাছে আমাদের ক্লাসগুলো পৌঁছে দিতে পারবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো এবং চলমান যে করোনা মহামারী রয়েছে সেটা থেকে তুমি নিজেকে রক্ষার জন্যে স্বাস্থ্যবিধি মেনে চলো এবং খুব শিগগিরই হয়তোবা সরাসরি শ্রেণীকক্ষে তোমাদের সাথে দেখা হবে সেই আশাবাদ ব্যক্ত করে আমরা যে ক্লাস চলমান রয়েছে সেই ক্লাসে সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো, নিরাপদ থেকো, স্বাস্থ্যবিধি মেনে থেকো। আল্লাহ হাফেজ।